আজকের গল্প শেষ বিকেলের ভালোবাসা। উড়িষ্যার ঝারসুগুড়া স্টেশনের ওয়েটিং রুমে ঢুকতেই অভিদীপ্তকে হঠাৎ দেখে চমকে উঠল তিয়াশা। প্রায় 15 বছর, এত বছর বাদে দেখলেও অভিকে চিনতে ভুল হয়নি তিয়াশার। কি করবে এখন সে? বেরিয়ে যাবে ওয়েটিং রুম থেকে? অভির পাশে একজন মহিলা, বেশ সুন্দরী। নিজের অজান্তেই তিয়াশার চশমার কাঁচটা ঝাপসা হয়ে গেল। এই মুহূর্তে খুব অস্বস্তি হচ্ছে তার। ওয়েটিং রুমটা বিশেষ বড় নয়, এক্ষুনি হয়তো অভিও তাকে দেখতে পাবে, চিনতেও পারবে। নিজেকে যতটা সম্ভব আড়াল করে একটা চেয়ারে বসলো সে। ছায়াছবির মতো অনেক কথাই ভিড় করে আসছে তার মনের গভীরে। তিয়াশাই সেদিনের সেই ঘটনার পর থেকে আর অভির মুখোমুখি হতে চায়নি। অভি অনেকবার চেষ্টা করেছিল তার সামনে আসতে, কিন্তু তিয়াশাই সুযোগ দেয়নি, বারবার ফিরিয়ে দিয়েছে তাকে। কোনো ভুলই যে অভির ছিল না সেদিন, সেটি তিয়াশাও জানতো, কিন্তু তাও না থাক। যে অধ্যায়ের পরিসমাপ্তি সে নিজের হাতেই করেছে, সেই অধ্যায়কে আর মনে রাখতে চায় না সে। ভবিষ্যতে আর কখনো যেন অভির সাথে দেখা না হয়, সেই জন্যই তো সে অনেক চেষ্টা করে উড়িষ্যার সুন্দরগড়ের একটি প্রাইভেট কলেজে প্রফেসর হিসেবে জয়েন করেছিল। তিয়াশা বর্তমানে বর্ধমানের একটি এনজিও সংস্থার সাথেও যুক্ত। সাধারণত সে নিজস্ব গাড়িতেই যাতায়াত করে, কিন্তু গতকাল তার ড্রাইভার সুখদেবের বউ অসুস্থ হওয়ায় সে ট্রেনেই চলে গিয়েছিল বর্ধমান। সুন্দরগড় যেতে হলে ঝারসুগুড়া স্টেশন হয়ে যেতে হয়। ড্রাইভার সুখদেব আসবে তাকে এক্ষুনি নিতে, তাই কিছুক্ষণ ওয়েটিং রুমে অপেক্ষা করতে হচ্ছে। হঠাৎ একটি 10-12 বছরের মেয়ে হাতে ঝালমুড়ির দুটো ঠোঙা নিয়ে ঢুকে অভিদের দিকে এগিয়ে গেল। হয়তো অভির মেয়ে, বেশ লাগছিল অভিকে তার পরিবারের সাথে দেখতে। চোখের জলটা আজ বড়ই অবাধ্য হয়ে চলেছে। ফোন করলো সে সুখদেবকে। আর কতক্ষণ আসতে লাগবে? ম্যাডাম, একটু অপেক্ষা করুন প্লিজ, ঘর থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করছি। ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বের করে তার উপরে চোখ রাখলো তিয়াশা। বাইপাসের কাছেই ছিল তিয়াশাদের দোতলা বাড়িটা। জন্মের পর থেকেই মা বাবা ঠাকুমার স্নেহ আদর ভালোবাসার পরশেই বড় হচ্ছিল সে। বাবা ইন্ডিয়ান অয়েলের একজন উচ্চ পদস্থ কর্মচারী, মা নিজেও একটা বেসরকারি অফিসে কর্মরতা ছিলেন। মা বাবা অফিস বেরিয়ে গেলে ঠাকুমাই ছিল তিয়াশার জগৎ। যখন তার 6 বছর বয়স, একদিন স্কুল থেকে ফিরে এসে শুনল তার মা কয়েক মাস বাদে তাকে একটা বারবি ডল গিফট করতে চলেছে। সেই ডলটা নাকি কথা বলবে, হাত পা নাড়বে। খুব খুব আনন্দ পেয়েছিল সেদিন সে। সেদিন থেকে শুধু অপেক্ষাই ছিল তার বেবি ডলটার জন্য। কিন্তু এই অপেক্ষার অবসান ঘটল যে ঘটনার মধ্য দিয়ে, সেই ঘটনার জন্য তার বাড়ির কেউ প্রস্তুত ছিল না। তার মা হঠাৎ স্লিপ কেটে বাথরুমে পড়ে যায়। তিয়াশার মনে আছে প্রচণ্ড রক্ত বেরোচ্ছিল, সারা বাথরুম রক্তে ভেসে যাচ্ছে। সেই অবস্থায় মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঠাকুমা চিৎকার করে কাঁদছিল, বাবা অসহায়ের মতো এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। বিকেলের দিকে এলো সেই মর্মান্তিক খবর, তার মা আর বেঁচে নেই, কিন্তু বারবি ডলটা বেঁচে আছে। বোন হয়েছিল তার। তিয়াশার ছোট্ট মনে সেই ঘটনা বিরাট এক প্রভাব ফেলেছিল। সে সময় তার বাড়ির পরিস্থিতি একটা শ্মশান ভূমির থেকেও কোনো অংশে কম ছিল না। একজন ট্রেন্ড নার্স রাখা হয়েছিল বোনকে সেই সময় দেখাশোনা করত। ঠাকুমা তিয়াশাকে সব সময় আগলে রাখত। বাবাকে দেখে খুব কষ্ট হতো তিয়াশার। বাবাকে লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখেছে সে অনেকবার। ওই সময় পরিবারের অন্যান্য সদস্যরা, পাড়া প্রতিবেশী সবাই বলেছিল বাবাকে আর একটা বিয়ে করার কথা। বাবার স্পষ্ট জবাব ছিল যে আমার 2 মেয়েকে সামলানোর জন্য আমার মা যথেষ্ট। আমার স্ত্রীর জায়গা আমি কাউকে কোনোদিনও দিতে পারবো না। ছোট্ট পুতুলটাকে তিয়াশা খুব আঁকড়ে ধরেছিল। স্কুল থেকে ফিরে এসে সে চলে যেত বোনের ঘরে। নার্সের সাহায্যে সে বোনকে কোলে নিত, আবার একটু একটু করে দুধ খাওয়াতো। তার ছোটবেলার খেলনা হয়ে উঠেছিল তার বোন। মায়ের জন্য তিয়াশার খুব কষ্ট হতো। এইভাবেই চলছিল তার ছোটবেলার বেরঙিন দিনগুলো। হঠাৎ বছরখানেক যেতে না যেতেই নার্সের সাথে তার বাবা ও ঠাকুমার কথোপকথন শুনে ওইটুকু বয়সে সে এইটুকুই বুঝতে পেরেছিল যে তার বোনের আচরণ আর 5 জনের মতো স্বাভাবিক নয়। সে শুনতে পেল নার্স তার বাবা ঠাকুমাকে বলছে যে তার বোন অনিশা নাকি কানে বিশেষ শুনতে পাচ্ছে না, তাই ভবিষ্যতে হয়তো কথাও ভালোভাবে বলতে পারবে না। হয়তো 2-1 শব্দের মাধ্যমে সে তার কথা বোঝানোর চেষ্টা করবে,
ইমিডিয়েট যেন ডাক্তারের পরামর্শ নেওয়া হয়। তার বাবা একদিনও সময় নষ্ট করেননি। কিন্তু অনিশা যত বড় হতে লাগলো তার মধ্যে জেদ, রাগ, তেজ ঠিক ততটাই বাড়তে লাগলো। প্রচণ্ডভাবে বৃদ্ধি পেল হাইপার অ্যাক্টিভনেস। স্পেশাল চাইল্ডের স্কুলেও তাকে ভর্তি করানো হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। স্কুল ছাড়িয়ে বাড়িতেই তাকে রাখা হয়েছিল। তার সাথে চলছিল চিকিৎসা। একটু বড় হতেই নার্সকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। সারাদিন আয়া দেখাশোনা করতো তার, আর ঠাকুমা তো ছিলই। কিন্তু যত বড় হতে লাগলো অনিশা, ততই দেখা যেতে লাগলো তিয়াশার উপরে সে অসম্ভব রকম নির্ভরশীল হয়ে পড়েছে। তার সব আবদার, জেদ, ভালোবাসা সবই তিয়াশাকে ঘিরে। তিয়াশার সঙ্গে ও কাউকেই সহ্য করতে পারত না। তিয়াশাকে তার ঠাকুমা যদি ভালোবেসে বুকে জড়িয়ে ধরত, তাহলেও সে ঠাকুমার ওপর অস্বাভাবিক রেগে যেত। এক এক সময় কামড়ে খিমচে পর্যন্ত দিত। তিয়াশা তখন ম্যাথ নিয়ে এমএসসি করছিল। বাবার কলেজ লাইফের একজন বন্ধু ছিলেন বিজন ব্যানার্জি। হঠাৎ বহু বছর পর আবার ওনার সঙ্গে দেখা হয় তার বাবার। বাবা তাকে নিয়ে আসেন নিজের বাড়ি। সেখানেই বিজন বাবু প্রথম দেখেন তিয়াশাকে। বাড়ি ফিরে গিয়ে উনি তিয়াশার বাবাকে ফোন করেন। সরাসরি বলেন তিয়াশাকে সে তার পুত্রবধূ করতে চান বড় ছেলের জন্য। তিয়াশাকে তার খুব পছন্দ হয়েছে। ওনার 2 ছেলে, বড় ছেলে এমটেক করছে আর ছোট ছেলে ডাক্তারি ফার্স্ট ইয়ার। যাদবপুরে নিজস্ব বাড়ি আছে। বিজন কাকু তার বাবাকে বলেছিল যে আমাদের ছেলেমেয়েরা নিজেদের মধ্যে কথা বলুক, ওদের দুজন দুজনকে পছন্দ হলে তবেই আমরা কথা বলবো। তিয়াশা শুনেই কিন্তু না করে দিয়েছিল। বাবাকে বলেছিল, তুমি কি পাগল হয়েছ? আমি চলে গেলে বোনকে সামলাতে পারবে? আমি বিয়ে করব না। আমি ওর মা, দিদি নই। কোনো মা কি তার সন্তানকে ছেড়ে থাকতে পারে বলো? বাবা হেসে বলেছিলেন, পাগলি মেয়ে আমার। তা বললে কখনো হয়? এক মেয়ের জন্য আর এক মেয়ের জীবন আমি নষ্ট করতে পারবো না রে। ঠাকুমা মাথায় হাত রেখে বলেছিলেন, তুই গত জন্মে ওর মা ছিলিস, তোকে আশীর্বাদ করি মা, তুই সুখী হ। ফোনটা পরের দিনই এসেছিল। অভিদীপ্ত বলছি। বাবা কথা বলতে বললেন। একটু লজ্জা পেয়ে গিয়েছিল। তিয়াশা কি বলবে বুঝতে পারছিল না। হ্যাঁ বলুন। কথা বলে ভালো লাগলে সম্পর্ক এগোবে, এরকমই একটা কথা হয়ে আছে জানেন তো। সেই শুরু। তারপর সম্পর্কটা এগিয়েছিল বহুদূর। পিএইচডি কমপ্লিট হয়ে গিয়েছিল তিয়াশার। এমটেক কমপ্লিট করে অভিদীপ্ত একটা মাল্টিন্যাশনাল কোম্পানির উচ্চ পদে চাকরিও পেয়েছিল। তিয়াশা যেমন অভিদীপ্তের বাড়ি যেত, তেমন অভিদীপ্তও আসতো তিয়াশার বাড়ি। প্রথম প্রথম খুব ভয় পেত তিয়াশা। অনিশা কীরকম রিয়্যাক্ট করবে তাই নিয়ে খুব ভয় ছিল তার। কিন্তু অদ্ভুতভাবে অনিশা অভিদীপ্তের সঙ্গে মিশে গিয়েছিল। তিয়াশা যখন অভিদীপ্তের সঙ্গে বসে গল্প করত, অনিশাও এসে পাশে বসত। তিয়াশার সাথে অভিদীপ্তকে দেখে কিন্তু সে একটু হিংসা করতো না, বরং নিজের ভাষায় সে অভির সাথে কথা বলতো। অভি আসলে অনিশা যে খুব খুশি হয় তা তার চোখ মুখ দেখলেই তিয়াশা বুঝতে পারত। সেদিন ছিল তিয়াশার জন্মদিন। বিকেলে খুব বড় করে পার্টি রাখা হয়েছিল। তাই অভিদীপ্ত অফিস ছুটি নিয়ে সকাল থেকেই তিয়াশার বাড়ি চলে এসেছিল। বাবা, ঠাকুমা, অনিশা সব নিচের ঘরে। এই সুযোগটাই খুঁজছিল অভি। হঠাৎ করে জড়িয়ে ধরল তিয়াশাকে। প্রস্তুত ছিল না তিয়াশা। ভালো লাগার নেশায় হারিয়ে গিয়েছিল তারা দুজনের সেদিন। অনেকটা সময় কোনো হিঁস ছিল না তাদের দুজনেরই। বেশ কিছুক্ষণ সময় পরে দুজনের আলিঙ্গন থেকে মুক্ত হয়েই চমকে উঠেছিল তারা। দরজার সামনে দাঁড়িয়ে আছে অনিশা, চোখে মুখে অদ্ভুত অভিব্যক্তি। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তিয়াশা একটু হেসে এগিয়ে গিয়েছিল অনিশার দিকে। এই প্রথম অনিশা দিদির হাত ছাড়িয়ে দৌড়ে চলে গেল সেখান থেকে। দাঁড়িয়ে রইল তিয়াশা আর অভি। অভি বলল, ছি ছি, আমাদের একটু সচেতন হওয়া উচিত ছিল। সেই ঘটনার পর থেকেই অনিশা বেশ চুপচাপ হয়ে গিয়েছিল। অভি আর তিয়াশা দুজনেই সেটা লক্ষ্য করছিল। যাই হোক, সেদিন জন্মদিনের পার্টি ভালোভাবে শেষ হয়েছিল। পরের দিন বিকালে আবার অভি ফোন করলো তিয়াশাকে। অনিশা কেমন আছে? সেই রকমই চুপচাপ আছে বুঝলে, আমার সাথেও ঠিকঠাক কথা বলছে না। ঠিক আছে, চিন্তা করো না, আমি অফিস ফেরত আসছি। দুজনে মিলে ওকে সাথে নিয়ে বসে একটু গল্পগুজব করলেই দেখবে ঠিক হয়ে যাবে। অভিও কালকের ঘটনাটার পর থেকে একটু অপ্রস্তুত হয়ে পড়েছে। আচ্ছা, আমি বিকেলের দিকে একটু লাইব্রেরি যাব, তুমি এসো, আমিও চলে আসব। তিয়াশা ফিরে এসে ঠাকুমার মুখে শুনল অভি চলে এসেছে, উপরে রয়েছে।
সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের ঘরের সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ল তিয়াশা। এ কি দেখছে সে? অনিশা আঁকড়ে ধরে রয়েছে অভিকে। অভি নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। অনিশাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে যতবার বেরোনোর চেষ্টা করছে অভি, ততবার অনিশা অভিকে জড়িয়ে ধরে তার মুখের কাছে মুখ নিয়ে আসবার চেষ্টা করছে। অনিশার শক্তির সাথে পেরে উঠছে না অভি। নিজেকে একটু আড়াল করে নিল তিয়াশা। আর কিছুই বুঝতে বাকি রইল না তার। হতে পারে অনিশা স্বাভাবিক নয়, কিন্তু তার সহজাত প্রবৃত্তিগুলো তো স্বাভাবিক। কাল তিয়াশাদের ওই রকম পরিস্থিতিতে দেখে তার মধ্যে সুপ্ত অনুভূতিগুলো জেগে উঠেছে। কিন্তু তিয়াশা এখন কি করবে? অসম্ভব একটা কষ্ট হচ্ছে তার। অনিশার মনের ইচ্ছা জানার পরেও সে কি আর আপন করে নিতে পারবে অভিকে? কখনো না। তাকে কিছু একটা করতেই হবে। ছি অভি, ছি! এত নিচু তুমি! শেষ পর্যন্ত অনিশা! দরজার সামনে দাঁড়িয়ে চাপা স্বরে বলে উঠল তিয়াশা। অনিশা তখনও জাপটে ধরে রেখেছে অভিকে। অভির কপালে বিন্দু বিন্দু ঘামেরা জমে রয়েছে। একটা জোরে ধাক্কা মারল সে অনিশাকে। ছিটকে পড়ল সে। অভি জড়িয়ে ধরল তিয়াশাকে। বলেছিল, যা দেখেছো সব ভুল, আমায় শুধু বিশ্বাস করো। অনিশার কিছু সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি। আমি তুমি দুজনে মিলে সলভ করব। শুধু ভুল বুঝো না আমার। একটা কথাও বলবে না তুমি। আমি সব দেখেছি, আর এক মুহূর্ত নয়। তুমি চলে যাও, আমার সামনে আর কখনো আসবে না তুমি। কালবৈশাখীর তোলপাড় চলছে তিয়াশার মনের ভেতর। সে অপমান করতে চায় না অভিকে। তিয়াশা জানে অভিকে অপমান না করলে ছেড়ে যাবে না সে কখনো। দুজন দুজনকে বড় ভালোবেসে ফেলেছে যে। অভি হাঁটু মুড়ে বসে পড়েছে তিয়াশার সামনে। দু হাত জোর করে শুধু একটাই মিনতি সে করছিল, আমাকে একটু বিশ্বাস করো। অভির সামনে দাঁড়িয়ে থাকার মতো মনের জোর ছিল না আর তিয়াশার। বোনকে টেনে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল সে। ঠাকুমার ডাকে দরজা খুলল তিয়াশা। অভি ওই রকম উদ্ভ্রান্তের মতো বেরিয়ে গেল কেন? আমি ডাকলাম, কোনো উত্তর পর্যন্ত করলো না। কি হয়েছে? কালবৈশাখীর ঝড়ের পর বৃষ্টি নামলো তিয়াশার দু চোখ ভরে। কোনো কথাই গোপন করল না সে ঠাকুমার কাছে। পিছনে কখন বাবা এসে দাঁড়িয়েছেন তা তিয়াশা খেয়াল করেনি। আমি কিছুতেই অভিকে বিনা দোষে শাস্তি পেতে দেব না। আমি সব কিছু ওকে জানাবো। আমি ওকে জানাবো তুই কেন ওকে অপমান করেছিস। তুমি অভিকে কিচ্ছু জানাবে না বাবা। আমি যখন বোনের মনের কথা জেনে গেছি, তখন আমি কিছুতেই এই বিয়ে করতে পারবো না। ও আমার সন্তান বাবা। আমাকে বিয়েতে জোর করো না, তাহলে আমি বোনকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। তিয়াশার বাবা অসম্ভব আঘাত পেয়েছিলেন। দুই মেয়ের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ঘুমের মধ্যে একদিন তিনি চলে গেলেন। আরও একা হয়ে গেল তিয়াশা। অভি আর তার বাড়ির লোক বহুবার চেষ্টা করেছে তিয়াশার সঙ্গে কথা বলবার। তিয়াশা কারোর সাথে কথা বলতে চায়নি। বাবা মারা যাবার পর চাকরি নিয়ে কলকাতার সব পাঠ চুকিয়ে ঠাকুমা আর বোনকে সঙ্গে নিয়ে চলে যায় সুন্দরগড়। অবশ্য যে বোনের জন্য সে এত বড় সিদ্ধান্ত নিয়েছিল, সেও আজ 5 বছর হলো তাকে ছেড়ে চলে গেছে। শুধু ঠাকুমা আজও সেই ছোটোবেলার মতোই তাকে আগলে রেখেছে। বুঝতে পারি কে। ভাবনার জগৎ থেকে ছিটকে এসে চমকে তাকালো তিয়াশা। অভির পাশে বসা সেই ভদ্রমহিলা, অভির স্ত্রী। আপনি তিয়াশার চোখ চলে গেল অভির দিকে। অভি তার দিকেই তাকিয়ে আছে। একটু ঢোক গিলে বলল, বসুন। আমাকে আপনি চিনবেন না, আমার নাম সম্পূর্ণা। আমি কিন্তু আপনার কথা অনেক শুনেছি। আমার কথা? হ্যাঁ, ওই যে দেখুন আপনার কোনাকুনি বসে আছেন যে ভদ্রলোক, ওনার মুখ থেকে অনেক শুনেছি। একটু হাসলেন উনি। মনে মনে ভাবল তিয়াশা, প্রথম প্রেমের গল্প বিয়ের রাতে সবাই করে নতুন বউকে। মুখে শুধু বলল, ও আচ্ছা, আপনি এখানেই থাকেন নাকি আমাদের মতো বেড়াতে এসেছেন? এখানেই আছি 15 বছর ধরে, একটা কলেজে পড়াই। তা কারোর জন্য অপেক্ষা করছেন? মানে হাজব্যান্ড আসবেন নিতে? কিছু মনে করছেন না তো বকবক করছি বলে? একটু হাসলো তিয়াশা। হাজব্যান্ড তো বিয়ের পর হয়, আমি তো বিয়েই করিনি। ব্যাস, এটাই জানার ছিল। এইবার একটু চিৎকার করেই ডাকলো অভিকে, এদিকে এসো, অভি আসছে। তিয়াশার হৃৎপিণ্ডটা হঠাৎ করে খুব জোরে আওয়াজ করতে শুরু করলো। কেমন আছো? অভি বলল। চোখ দুটি এবার বিদ্রোহ করবে তিয়াশার। প্রচণ্ড শাসন করছে সে অবাধ্য অশ্রুদের। ভালো আছি। দাদাভাই তোমরা কথা বলো, আমি দেখি বাবা আর
তোমার ভাই কোথায় গেল? তারপর তিয়াশার দিকে তাকিয়ে সম্পূর্ণা বলল, সবাই একসাথে বেড়াতে এসেছি। ট্রেন লেট আসছে শুনে বাবা আর আমার বর দুজনে গেছে এখানে সামনেই একটা ওয়াটারফলস আছে সেটা দেখতে। তোমাকে যখন আজকে আমরা পেয়েছি তখন আর কিন্তু ছাড়ছি না। চলে গেল সম্পূর্ণা, আমার ছোট ভাইয়ের বউ। আমি, বাবা আর আমার ভাই, ভাইয়ের বউ আর আমাদের একমাত্র মেয়ে সবাই মিলে এখানে নিরিবিলিতে একটু বেড়াতে এসেছিলাম। শহরের কোলাহল এখন আর আমার ভালো লাগে না, তাই শহর থেকে দূরে। বিয়ে করনি এখনো? না, একজন রেপিস্টের তকমা পড়ে আর বিয়ে করতে ইচ্ছা করেনি কখনো। তোমাদের সাথে আমাদের পরিবার, আমি সবাই যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, সুযোগ দাওনি তোমরা। যাই হোক, বলো অনিশা কেমন আছে? তিয়াশা মৃদুস্বরে বলল, ও নেই, চলে গেছে। সে কি? আমি কিন্তু ওকে নিজের বোনের মতোই ভালোবাসতাম। আমি জানি আজও আমার সাথে দাঁড়িয়ে তোমার কথা বলতে ঘেন্না হচ্ছে, কিন্তু সেদিন আমি ডুকরে কেঁদে উঠল তিয়াশা। আমি সব জানি, নিজের চোখে সব দেখেছি। অনিশার চোখে সেদিন আমি তোমার প্রতি দুর্বলতা দেখেছিলাম। আমি ওর দিদি নই, আমি ওর মা ছিলাম। কি করে পারতাম আমি, বলতে পারো? তোমাকে অপমান করে ফিরিয়ে না দিলে তুমি কিছুতেই আমাকে ছেড়ে যেতে না। আমার কোনো উপায় ছিল না। পারলে ক্ষমা করো আমাকে। ম্যাডাম আসুন, অনেক দেরি করিয়ে দিলাম আপনাকে। সুখদেব চলে এসেছে। এগিয়ে এসে সে তিয়াশার লাগেজটা নিয়ে বেরিয়ে গেল। আসি। মনের ভেতরটা আরও একবার যেন নতুন করে শূন্য হয়ে যাচ্ছে। ভাবছে সে, আবারও কি নতুন করে সব শুরু করা যায় না? সব জেনেও এত বছর অপরাধী বানিয়ে রেখেছিলে? ভাবনি কখনো আমার মনে কি তোলপাড় চলতে পারে? অভি বলল, ভেবেছি, প্রতিটা মুহূর্তে ভেবেছি। তোমাকে একটা দিনের জন্য ভুলতে পারিনি বলেই আর কোনো দিন নতুন করে জীবন শুরু করার কথাও মনে আনিনি। বাকি জীবনটাও এইভাবে কেটে যাবে। ভালো থেকো। এত বছর ধরে তো চেষ্টা করলাম ভালো থাকতে, কিন্তু পারলাম কই? দুজনে মিলে একসাথে ভালো থাকার জন্য যে স্বপ্নটা দেখেছিলাম সেটা কি আজও পূরণ করা যায় না? বিজনবাবু হৈ হৈ করে ওয়েটিং রুমে ঢুকলেন। এই যে কোথায় তিনি? আর ছাড়ব না তোকে, অনেক হয়েছে। আমার ছেলেটাকে অনেক কষ্ট দিয়েছিস, এবার তোর শাস্তি। যাবজ্জীবন কারাদণ্ড হবে তোর। আজ আমাদের যাওয়া ক্যান্সেল। চল শিগগিরই তোর বাড়িতে বসে আজ বিয়ের তারিখটা ঠিক করে ফেলি। তিয়াশার চোখে আজ অবাধ্য অশ্রু। হঠাৎ সে দেখল দূরে দাঁড়িয়ে তার বাবা তাকে দুহাত তুলে আশীর্বাদ করছেন, কিন্তু পাশে দাঁড়িয়ে কেউ? অনিশা না? হ্যাঁ, অনিশাই। হাসছে অনিশা, বাবার বুকে মাথা রেখে হাসছে। স্পষ্ট শুনতে পেল তিয়াশা, বাবা বলছেন, অনিশা আমার কাছে ভালো আছে রে, তুই যা, আর ভাবিস না। এবার শান্তিতে সংসার কর, আমি আছি অনিশার জন্য। না, আর ভাববে না তিয়াশা। এগিয়ে গেল সে অভির হাতটা ধরবে বলে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।